শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমের। 2018 সালে অবৈধ নির্বাচনের পূর্ণ পরিকল্পনা এবং সহায়তায় ছিলেন শেখ হাসিনা। সাবেক সিইসি নুরুল হুদা তার জবানবন্দিতে কথা বলেছেন বলে জানালেন ঢাকা মহানগর আদালতের পিপি ওমর ফারুকী। ওই জবানবন্দিতে সাবেক সিইসি বলেছেন, নির্বাচনে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা মাঠ দখলে রাখেন, আর পুলিশের অনুগতরা রাতে ব্যালটে সিল মারেন। নুরুল হুদা 164 ধারার জবানবন্দিতে জানিয়েছেন, তৎকালীন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ ছিলেন অনেক কিছুর মূলে। রিটার্নিং কর্মকর্তা এবং মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়া হয় প্রশাসন ক্যাডারের মাধ্যমে, আর জালিয়াতিতে সর্বোচ্চ ক্ষমতা এবং বাস্তবায়নের দায়িত্ব ছিল গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই এর। নুরুল হুদা দাবি করেন, নির্বাচন কমিশনারদের অন্ধকারে রেখে আগেই সব করা হয়। তার জবানিতে এসেছে, অবৈধ নির্বাচনের পূর্ণ পরিকল্পনা এবং সহায়তায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বলা হয় এ কে এম নুরুল হুদা। 164 ধারায় যে জবানবন্দি দেওয়া হয় সেই জবানবন্দিটা উনি দিয়েছেন এবং উনি তার কৃতকর্ম স্বীকার করেই তিনি তার এই জবানবন্দিটা দিয়েছেন। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রস্তুত, তবে সেজন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাহিনীর সদস্যরা। এমনটাই জানিয়েছে সেনা সদর। 5ই আগস্টের পর লুট হওয়া অস্ত্রের 80% উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বনানীতে সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে নির্ধারিত বক্তব্যে মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম গত কয়েক সপ্তাহের অভিযান এবং আটক ও উদ্ধারকৃত অস্ত্রের তালিকা তুলে ধরেন। গুমের সাথে বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে নিয়মিত ব্রিফিংয়ে। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে, এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যারা পুরনো দখলদারিত্বের বন্দোবস্তকে ফিরিয়ে আনতে চায় তাদের পরিণতিও স্বৈরাচারের মতো হবে। নীলফামারী থেকে পঞ্চগড় এনসিপির জুলাই পদযাত্রায় বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন হওয়া দরকার। রাজনৈতিক পরিচয়ে যারা চাঁদাবাজি করছেন, জনগণকে নিয়ে তাদের রুখে দেওয়ার কথা বলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জনগণের ম্যান্ডেট পূরণে নতুন সংবিধান প্রণয়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন দলটির নেতাকর্মীরা। যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন চাঁদাবাজদেরকে উৎখাত করব, দুর্নীতিবাজকে উৎখাত করব। যারা দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে, তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 প্রণয়ন সমীচীন হবে না, একথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, খসড়া নীতিমালায় গুরুতর সমস্যা রয়েছে যা টেলিকম খাতে সমতাভিত্তিক এবং টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে বলে ক্ষুদ্র উদ্যোক্তারা আর্থিক সংকটে পড়ার শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা আছে, যা বিনিয়োগ নিরুৎসাহিত এবং এই খাতের স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাতে পারে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিএনপি বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য। ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারী আমরা কাজ করে যাব। খসড়া টেলিকম পলিসি নিয়ে একটু আগে বিএনপির বক্তব্য শুনছিলাম, আর সেটাকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বৃহস্পতিবার বিকেলে খসড়া পলিসি চূড়ান্তকরণ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি জানান, বিএনপি মহাসচিব পুরনো খসড়া নিয়ে মতামত দিয়েছেন। এটি আরও পরিবর্তন হচ্ছে, শীঘ্রই তা বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যেই ড্রাফটের উপরে মতামত দিয়েছেন সেটা পুরনো একটা ড্রাফটের উপরে মতামত দিয়েছেন, আর তারপরে যেটা মনে হয়েছে যে কিছু বিষয় একটু মিস ইন্টারপ্রেট হয়েছে, যেমন এসএমই বলতে কাদেরকে বোঝানো হয়েছে, আর বলছে যে
ক্রস লেয়ার যে মনোপলি প্লে হবে, আসলে আমরা মনোপলি প্লেটা বন্ধ করার জন্যই এই পলিসিটা করছি। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। পুলিশ জানায় রুবি আক্তার এবং তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানান অপকর্মে জড়িত। কেউ প্রতিবাদ করলেই ঠুকে দেওয়া হতো মামলা। আর এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে রুবির সাথে কথা বলতে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং এক মেম্বার। এ সময় রুবি এবং তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালায়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এক পর্যায়ে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয় রুবি আক্তার, তার মেয়ে জোনাকি আক্তার এবং ছেলে রাসেল মিয়াকে। গুরুতর আহত হন রুবি আক্তারের আরেক মেয়ে রুমা আক্তার। নিহতদের স্বজনদের দাবি, স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির বিষয় নিয়ে তাদের সাথে ঝামেলা চলছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ড। রুবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি 3 জনকে ঘটনাস্থলে স্থানীয় কবিবাড়ি উত্তেজিত জনতা তাদের 3 জনকে হত্যা করেছে। এই ধরনের মব জাস্টিস করার কোনো এখতিয়ার নাই। আমরা প্রত্যেকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। একের পর এক অপরাধ হয়েই চলেছে কুমিল্লার মুরাদনগরে। এবার পরকীয়ায় বাধা দেয়ায় আপন ভাসুরকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ইউসুফনগর গ্রামে একটি বসত ঘরের মাটির নিচ থেকে নিহত মনির ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। আটক করা হয় মনিরের ছোট ভাইয়ের স্ত্রী শাহিদা আক্তার, তার প্রেমিক ইব্রাহিম এবং ইব্রাহিমের মা আমেনা খাতুনকে। পুলিশ জানায় শাহিদার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল একই গ্রামের ইব্রাহিমের। ঘটনাটি জানতে পেরে মনির শাহিদাকে শাসন করে। এরই জেরে মঙ্গলবার মনিরকে হত্যা করে নিজ বাড়িতে মাটি খুঁড়ে পুঁতে রাখে ইব্রাহিম এবং শাহিদা। দৃশ্যটি ইব্রাহিমের মা আমেনা খাতুন দেখে ফেললে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়। তবে স্থানীয়দের চাপের মুখে বিষয়টি স্বীকার করে ফেলে আমেনা বেগম। পরে তার দেখানো জায়গা থেকেই মরদেহ উদ্ধার করা হয়। সংবিধানের 49 অনুচ্ছেদে প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা হ্রাসের ব্যাপারে একমত হয়েছে সব রাজনৈতিক দল। আইন এবং নীতি দ্বারা নিয়ন্ত্রণের ব্যাপারেও তারা দিয়েছেন নানান সুপারিশ। বৃহস্পতিবার ঐকমত্য কমিশনে হয় এই বিষয়ক বৈঠক। তবে 20টির মতো গুরুত্বপূর্ণ বিষয় এখনও সিদ্ধান্ত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনেও ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। সংবিধানে পরিবর্তন এনে সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। বিচারকদের সঙ্গে, হাইকোর্টের সঙ্গে, সুপ্রিম কোর্টের সঙ্গে আলাপ আলোচনা করে, পরামর্শ করে তাদের শর্ত সাপেক্ষে তারপরে স্থায়ী বেঞ্চগুলো স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি ছুঁড়ে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। 8 আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশের দিন 14 জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই তারিখ ধার্য করেন। সকালেই শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদ, 3 পুলিশ কনস্টেবল সুজন, এজাজ হোসেন ইমন এবং নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক মামলার 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 2024 সালের 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসা ছাত্র জনতার উপর চাংখারপুলে এলোপাতাড়ি গুলি ছোড়ে পুলিশ। এ সময় 9ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন প্রাণ হারান। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গত 25 মে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছিলেন এবং এই প্রচেষ্টা চালানোর জন্য তারা যে এহেন অপরাধ নাই যেটা করেনি। একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে কাকে? যে লোকটা তার থেকে অনেক দূরে আছে, যে লোকটা ঢিল মারলে তার গায়ে লাগবে। সুপেরিয়র রেসপন্সিবিলিটির কথাটা ওইটা বলেছি আমরা। আর একটা বিকারিয়াস লাইবিলিটি, এখানে এই মাস্টার অ্যান্ড এজেন্টের ব্যাপারে আমরা যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল সেই কমান্ডটা পালন করেছে। ইতালীয় নাগরিক তাবেল্লা সিজার হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী,
মিনহাজুল আরফিন ওরফে ভাগ্নে রাসেল। দণ্ডের পাশাপাশি প্রত্যেকে 50,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হয় বিএনপি নেতা এম এ কাইয়ুম ওরফে কাইয়ুম কমিশনার, তার ভাই আব্দুল মতিন, শাখাওয়াত হোসেন ওরফে শরীফ এবং মোহাম্মদ সোহেল ওরফে ভাঙাড়ি সোহেলকে খালাস দেয় আদালত। 2015 সালের 28 সেপ্টেম্বর গুলশান 2-এর 90 নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ICCOBDর কর্মকর্তা তাবেল্লা সিসার। এই ঘটনায় ওই দিন তার সহযোগী হেলেন ভ্যান্ডার বিক বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। চলমান সংস্কার কাজে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেলিফোনে এই অবস্থানে স্পষ্ট করার পাশাপাশি সম্ভাব্য দ্রুত সময়ে নির্বাচনের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, 3 বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি আলোচনা চলছে। দুপক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি, তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ বাড়াতে পারবে। গেল সপ্তাহে মালয়েশিয়ায় গ্রেপ্তার 36 বাংলাদেশের ব্যাপারে তথ্য চাইলেও এখনও কুয়ালালামপুর কিছু জানায়নি ঢাকাকে। গঙ্গা এবং তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে টালবাহানার কিছু নেই উল্লেখ করে আলোচনার মাধ্যমে এর সমাধানের কথা বলেন তৌহিদ হোসেন। রূপপুর বিদ্যুৎ প্রকল্প এবং পদ্মা সেতুতে রেল স্থাপনে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ খরচ করা হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর একটি রেস্তোরাঁর মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে একটি মত বিনিময়ে কথা বলেন তিনি। বিদেশে পাচারকৃত অর্থ পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে বলেও জানান গভর্নর। রূপপুর আমরা 2,500 মেগাওয়াট আমরা তৈরি করব ভবিষ্যতে কোনো একদিন, এখনো হয়নি, $13 বিলিয়ন দিয়ে। অথচ বর্তমান বাজার মূল্যে গত 10 বছর আগের থেকেও মেগাওয়াট 100 মেগাওয়াট ইজ মিলিয়ন, অর্থাৎ এইটা আমরা $2.5 বিলিয়ন করতে পারতাম, সেটা আমরা $13 বিলিয়ন দিয়ে আমরা এটা করেছি। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর এবং রাজস্ব আদায় গতিশীল করতে বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। সচিবালয়ে 3 দফায় বৈঠকে সার্বিক দিক উঠে আসে। এ সময় মতামত নেওয়া হয় সবার। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের সঙ্গে বৈঠক হয়। জ্বালানি উপদেষ্টা সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, নৌ ও শিল্প উপদেষ্টা। পরে সন্ধ্যায় বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সঙ্গেও বৈঠক হয়। পরে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা। সূত্র জানায়, 3টি সভায় রাজস্ব ব্যবস্থাপনা টেকসই করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে চলমান সংকট নিরসনের তাগিদ, কৌশল গ্রহণের তাগিদ দেওয়া হয়। পুলিশ সংস্কার আন্দোলন এই ব্যানারে নতুন কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের 2 নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে মিছিলটি বের করে তারা। মিছিলে নগরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জিএসির মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে চট্টগ্রামের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয় নেতাকর্মীরা। তারা বলেন, পটিয়া থানায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার না করার ঘটনায় ওসি, সেকেন্ড অফিসার এবং তাদের ঊর্ধ্বতন সহ স্থায়ী বহিষ্কার চান। 4 দফা দাবি দেয় এনসিপি, অথচ ঘটনায় জড়িত পুলিশদের কাউকে বহিষ্কার করা হয়নি। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশ সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। নরসিংদীতে চাঁদার জন্য নির্মাণাধীন সিমেন্ট কারখানায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় আহত হয়েছেন কারখানার 7 শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে পলাশীর ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে এই ঘটনা। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। লুটপাট করা হয় কারখানার বিভিন্ন মালামাল। কারখানার কর্মকর্তারা জানান, নদীপথে 2টি ট্রলারে করে একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে কারখানার পাশে ড্রেজারে হামলা চালায়। কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক জানান, অনেকদিন ধরেই কিছু সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয় এই হামলা চালানো হয়। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গার দামুর হুদায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আপন 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুরাতন ব্যস্তপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আক্তারুজ্জামান এবং তার ছোট ভাই আলম হোসেন। স্বজনরা জানান, গরুর খাওয়ানোর জন্য বিদ্যুৎ চালিত মেশিনে ঘাস কাটছিলেন আক্তারুজ্জামান। এ সময় অসাবধানতাবশত ঘাস কাটা মেশিনে দ্বারা বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে গেলে ছোট ভাই আলম হোসেনও বিদ্যুতায়িত হন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নিলে সেখানেই 2 ভাইয়ের মৃত্যু হয়। যশোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে নারী এবং শিশু সহ একই পরিবারের 3 জনকে অ্যাসিডে ঝলসে দিয়েছে দুষ্কৃতিকারী। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গতখালীতে এই হামলা হয়। আহতরা হলেন ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম, ছেলে ইয়ানুর এবং মেয়ে
রিপা খাতুন। স্বজনরা জানান মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল, তবে রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানুর এবং তার মা রাহেলা খাতুন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ইয়ানুরের অবস্থা আশঙ্কাজনক। সেখানে কত রকম ডিস্টার্ব করতেছে করতে ওনাকে একবার বলেছে যে আমার বিয়ে না করিস তাহলে আমি 1 সপ্তাহের মধ্যে তোদের অ্যাসিড মারবো, এইভাবে সে হুমকি দিয়ে চলে গেছে। তারপরে 1 সপ্তাহ হয়েছে, তারপরে সে অ্যাসিড মারছে। বাইরে থেকে দাঁড়ায় জ্বালানা দিয়ে হাত ঢুকায়, হাতপিকের বোতলে করে নিয়ে আসছে। আর নিয়ে আসার পরে যখন ছিটকে মেরেছে আমরা বেডে ছিলাম। হবিগঞ্জে চুরির অপবাদে এক যুবককে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে। সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি বানিয়াচং উপজেলার খাগুড়া ইউনিয়নের তাজপুর গ্রামে। স্থানীয়রা জানায় গত 30 জুন সকাল 7টায় মাছ ধরতে বের হন ওই গ্রামের ফজল উদ্দিন। পথে কয়েকজন তাকে জোর করে বাড়িতে নিয়ে হাত পা বেঁধে পিটিয়ে ভিডিও করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়। ভুক্তভোগী জানান অভিযুক্তদের সঙ্গে তার পূর্ব থেকে বিরোধ ছিল। আর অভিযুক্তদের দাবি ফজল উদ্দিন তাদের ঘরে ঢুকে মোবাইল চুরির সময় ধরা পড়ে এবং মোবাইল উদ্ধার করতেই তাকে বেঁধে রাখা হয়। মানিকগঞ্জের ঘিওর বাজারে আগুনে পুড়ে গেছে 16টি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার রাত 10:30টার দিকে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এতে প্রায় 2.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।